নমস্কার। শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের এখনকার প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। অযোধ্যার রাম মন্দিরে একটা খুব বড় নাশকতার প্ল্যান, সেই প্ল্যানের পর্দা ফাঁস হয়েছে। পশ্চিমবাংলায় আমরা এই মুহূর্তে পশ্চিমবাংলার নিজের একটা বড় সমস্যা, বড় একটা কি বলবো ভয়ঙ্কর নৃশংস একটা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে এবং তার সেই ব্যাপারের প্রতিক্রিয়ায় আমরা পশ্চিমবাংলার মানুষ উদ্বেলিত। এখন এই মুহূর্তে একটু অন্যরকম খবর, এই খবরটা দিতে বাধ্য হলাম এই জন্যেই, কারণ রাম মন্দির আমাদেরও বড় চিন্তার, আমাদেরও বড় ভাবনার জায়গা, আমাদেরও বড় আশা আকাঙ্ক্ষার জায়গা। সেই জায়গার উপরে যখন একটা ঘটনা, একটা নাশকতার প্ল্যান, কিভাবে হয়েছে, এই ব্যাপারে ছোট্ট করে দুটো কথা বলবো, সেই জন্যই এই প্রতিবেদনটা নিয়ে এলাম। তার আগে একটু বলে নেই 2-5 কথায় রাম মন্দিরের একটু ছোট্ট করে দু কথায় ইতিহাস। আজ থেকে 497 বছর আগে 1527 খ্রিস্টাব্দে রামচন্দ্রের জন্মস্থান মন্দির ধ্বংস করা হয় অযোধ্যায়। 1 বছরের মধ্যে 1528 খ্রিস্টাব্দে তারপর মসজিদ তৈরি করেন সেই জায়গাতে মীর বাকি। মুঘল সম্রাট বাবরের অন্যতম সেনাপতি ছিলেন মীর বাকি, তাই সম্রাটের নামে মসজিদের নাম তিনি রাখেন বাবরি মসজিদ। ইসলামী শাসনকালে রাম মন্দিরের দখল জানাবার সাহস পায়নি হিন্দুরা, তবে ইংরেজ শাসন পাকাপোক্ত হয়ে বসতে মামলা ওঠে আদালতে, সেটা 19 শতকের মাঝামাঝি। তবে মীমাংসা হয়নি। 1992 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর কর সেবকরা ভেঙে ফেলে বাবরি ধাঁচা। প্রচুর কর সেবকের মৃত্যু হয়। শুধু সরকারি হিসাবে 2000 মানুষ প্রাণ দিয়েছেন সেই সময় এবং পরবর্তীতে যতবার এই ব্যাপারে মানুষ এগিয়ে এসছেন কর সেবকরা। কিন্তু জমির দখল পেতে হিন্দুদের অপেক্ষা করতে হয়। মসজিদ সেই বাবরি ধাঁচা ভেঙে গেলেও সেই জায়গার দখল পেতে হিন্দুদের অপেক্ষা করতে হয় আরও বেশ কিছু বছর। 2019-এর 9 নভেম্বর ভারতের সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ সর্বসম্মত রায়, মনে রাখতে হবে তাদের মধ্যে একজন মুসলিম বিচারপতিও ছিলেন মোহাম্মদ নাজির, তিনি এই সর্বসম্মত রায়ে এই জমিতে হিন্দুদের দাবি মেনে নেওয়া হয়। তবে অযোধ্যার অন্য জায়গায় মুসলিমদের মসজিদ তৈরির জন্য 5 বিঘা জমি দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই জমি দেয়া হয় তাদের পছন্দ মতো জায়গায় মোটামুটিভাবে। তারপর শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ। এবছরের 22শে জানুয়ারি আংশিক নির্মিত রাম মন্দিরের উদ্বোধন হয় এবং রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ 500 বছরের হিন্দু জনমানসের স্বপ্ন বাস্তবায়িত হয় মোদীর সেদিন থেকে। কিন্তু সেদিনের অনেক আগে থেকেই, যেদিন সুপ্রিম কোর্ট ওই বিতর্কিত জমিতে রামলালার দাবি মেনে নিয়ে রায় দেয়, সেদিনই জৈশ-ই-মোহাম্মদ নামের সন্ত্রাসবাদী গোষ্ঠী হুঙ্কার দেয় এই জমিতে কোনো মন্দির তারা তৈরি করতে দেবে না। মন্দির তৈরি রুখতে পারেনি তারা, তবে নিজেদের দাবি ছেড়ে যে তারা সরে আসেনি বা আসবে না সেটা বুঝিয়ে দিয়েছে তাদের সাম্প্রতিক কিছু কাজে। অযোধ্যায় সদ্য উদ্বোধন হওয়া রাম মন্দির, ব্যাপক জনসঙ্গম সেখানে হয়েছে, কিন্তু জৈশ-ই-মোহাম্মদের সাম্প্রতিক হুমকি নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এই গোষ্ঠীর একটি অডিও বার্তা এই আসন্ন হামলার পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। এর ফলে সরকার মন্দিরের সতর্কতা বাড়াতে সচেষ্ট হয়েছে। রাম মন্দির উদ্বোধনের পর সন্ত্রাসী হুমকির মুখে উচ্চ সতর্কতা জারি। দেশব্যাপী হামলার ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় আংশিকভাবে নির্মিত রাম মন্দির 22শে জানুয়ারি 2024-এ উদ্বোধনের পর থেকেই উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে। একটি প্রাণ প্রতিষ্ঠা
অনুষ্ঠানের পর মন্দিরটি তার উদ্বোধনী দিনে $500,000 মানে 5 লক্ষের ওপর বেশি দর্শনার্থী সেদিন আগমন দেখেছিলেন। পরের মাসে মন্দিরের দৈনিক দর্শনার্থী গড়ে 1 লাখ থেকে 1.5 লাখ প্রতিদিন। এই উন্মাদনার মধ্যেই দেখা দিয়েছে নতুন হুমকি। জৈশ-ই মোহাম্মদের গোষ্ঠীর এক সন্ত্রাসী মোহাম্মদ আমিরের একটি অডিও বার্তা সামনে এসেছে পুলিশের কাছে। এই ভাইরাল অডিও বার্তায় মোহাম্মদ বলেছে, খুব শিগগির বোমা মেরে উড়িয়ে দেয়া হবে মন্দির, অযোধ্যার রাম মন্দির। আমির উল্লেখ করেছেন যে তার 3 সহযোগী ইতিমধ্যেই তাদের জীবন উৎসর্গ করেছেন। তারা ওখানে গেছিল এবং সেখানে ধরা পড়ার পর পালাতে গিয়ে এবং তাদের সেখানে মারা যায় তারা। এবং এই কথা বলে আমির উল্লেখ করেছে যে মন্দিরটি ধ্বংস করতে হবে। নিরাপত্তা, এই অডিও বার্তা পাওয়ার পর থেকে নিরাপত্তা সংস্থাগুলো সক্রিয়ভাবে এই অডিও বার্তার সত্যতা নিয়ে তদন্ত শুরু করেছে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয় সরকারকে সতর্ক করে রাখা হয়েছে। রাম মন্দিরকে টার্গেট করা এই প্রথম নয়। 2023 সালে জৈশ-ই মোহাম্মদের একটি বোমার হুমকি আসে, তবে পরে দেখা যায় সেটা নিছক ভয় দেখানোর উদ্দেশ্যে। যাই হোক, গোষ্ঠীটির সাইটটিকে লক্ষ্যবস্তু করার ইতিহাস রয়েছে। উল্লেখযোগ্যভাবে 5ই জুলাই 2005-এ অযোধ্যায় একটি আক্রমণ চালানো হয়েছিল। বর্তমান হুমকির দরুন মন্দির কমপ্লেক্সের চারপাশে নিরাপত্তার বলয় আরও কঠোর করতে হয়েছে, আরও জোরদার করতে হয়েছে। এদিকে লোকসভা নির্বাচনের পর দেশ জুড়ে সন্ত্রাসী কার্যকলাপও বেড়ে গেছে। সেই সন্ত্রাসী কার্যকলাপের সাথে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদীদের হুমকিও বেড়েছে। সম্প্রতি আপনারা জানেন, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় যেমন রিয়াসি, কাঠুয়া এবং ডোডা পর্যন্ত, ডোডা জম্মু অঞ্চলে সেখানে পর্যন্ত বেশ কিছু উগ্রপন্থী হামলা হয়েছে। আগে সাধারণভাবে যারা উপত্যকা থেকে ডোডা মানে সমতল ভূমিতে, মানে কাশ্মীরের সমতল ভূমির দিকে ওরা খুব একটা নেমে আসতো না, কিন্তু এখন সেটা তারা আসছে। এই ক্রমাগত আক্রমণগুলি নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ যে শুধু বাড়িয়েছে তা নয়, রাম মন্দির সহ অন্যান্য সংবেদনশীল স্থানগুলিকে রক্ষা করার জন্য সতর্কতা এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা করার উপরেও জোর দেওয়া হচ্ছে। এইবার বলি, হামলার পরিকল্পনাটা কোত্থেকে কিভাবে এলো। এই হামলার পরিকল্পনার খবর এসেছে বিহার থেকে। অযোধ্যার রাম মন্দির ধ্বংসের একটি পরিকল্পনা তার আগে কিছুদিন আগে ফাঁস করেছে ঝাড়খণ্ডের পুলিশ। ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি এসে বসবাস করছে। আদিবাসী উপজাতি মেয়েদের বিয়ে করে অবৈধভাবে তাদের সম্পত্তি, জমি জিরেত দখল করে নিচ্ছে। এই নিয়ে কেন এগুলো করছে, তার কারণ হচ্ছে ওই জমিগুলো বিক্রি হয় না। আদিবাসীদের জমি আদিবাসী ছাড়া আর কেউ কিনতে পারে না। ফলে তারা করছে কি, আদিবাসীদের বিয়ে করছে, বিয়ে করবার পরও মেয়েটি হয়ে থেকে যাচ্ছে আদিবাসী, হিন্দুই থেকে যাচ্ছে, কিন্তু তার যে ছেলে মেয়ে যারা হচ্ছে তারা সব মুসলমান হচ্ছে এবং এইভাবেই জমি জিরেত দখল হয়ে যাচ্ছে। এই নিয়ে কিছুদিন আগে ঝাড়খণ্ড হাইকোর্ট কেন্দ্র ও রাজ্য এই 2 সরকারকে তারা নির্দেশ দিয়েছিল যে এইসব অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে। বিষয়টি নিয়ে দেশের লোকসভায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেও এই সামান্য কিছুদিন আগে ক্যালকাটা ডায়ালগস এই যে চ্যানেল, এই বিষয়ে তখন একটি প্রতিবেদন তৈরিও করেছিল, আপনারা দেখে নিতে পারেন একটু পিছিয়ে গিয়ে। এখন দেখা যাচ্ছে এই অনুপ্রবেশকারীরা যে শুধু এখানে এসে বসতি বসাচ্ছে তাই নয়, শুধু যে জমি জিরেত দখল করছে তাই নয়, তারা জৈশ-এ মোহাম্মদের গোপন শাখা খুলে রাম মন্দির ধ্বংসের চক্রান্ত করছে। ঝাড়খণ্ড পুলিশ এই গোপন মডিউলটি ধরে ফেলার সঙ্গে সঙ্গে জানা যায় শুধু ঝাড়খণ্ড নয়, এই দলের সঙ্গে যোগ আছে বিহারের সন্ত্রাসীদের এবং তাদের সাথে যোগ আছে উত্তরপ্রদেশের সন্ত্রাসীদের। বিহারের ভাগলপুর জেলার পুলিশ
ভাগলপুরেরই মসজিদ গলি থেকে ধরে আমির মোহাম্মদ নামে এক সন্ত্রাসীকে। তাকে জেরা করতে বেরিয়ে আসে উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি থানা এলাকার মোহাম্মদ মকসুদের নাম। ভাগলপুরের পুলিশ ইন্সপেক্টর রজনীশ কুমার পান্ডে মোহাম্মদ মকসুদকে ধরতে চলে আসেন অযোধ্যায়। অতর্কিত হানার ফলে মকসুদ পালাতে পারেনি, সে তো ধরা পড়েই। তার কাছে পাওয়া যায় 4টি মোবাইল ফোন, কিছু অস্ত্র এবং সন্ত্রাসের সম্পর্কিত বেশ কিছু নথিপত্র। এই বিষয়ে ইন্সপেক্টর পান্ডে যা জানিয়েছেন সেটা স্ক্রিনে দিলাম, একটু দেখে নিন। ধরা পড়া সন্ত্রাসী মোহাম্মদ মকসুদকেও একবার দেখে নিন এই স্ক্রিনে, তারপর আমরা আবার এগোবো। জানা যাচ্ছে যে মোহাম্মদ মকসুদ ওখানে সামান্য কাজ করে, সামান্য চাকরি বাকরি করে, চাকরি নয়, তারা কাজ করে যে ওই ঠেলায় করে জিনিসপত্র এদিক ওদিক বিক্রি করা, এবং এইগুলো বিক্রি করতে করতে সে রাম মন্দিরের আশেপাশেই সেই এলাকা সেখানটায় ঘুরে বেড়ায়। জানা যাচ্ছে অযোধ্যার মন্দিরে বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের বিভিন্ন রেলপথে সম্প্রতি যে সমস্ত নাশকতামূলক কাজকর্ম ঘটছে, সেই নাশকতামূলক কাজকর্মের সাথেও এরা জড়িত। উত্তরপ্রদেশ ও বিহারে কয়েকটি জায়গায় রেল লাইনের ফিস প্লেট সরিয়ে দুর্ঘটনার কাজ এরাই করেছে। এবং যে সম্প্রতি যে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু মালগাড়ির, বেশ কিছু গাড়ি যে প্যাসেঞ্জার কার, সেগুলো যে উল্টে যাচ্ছে, যে গাড়ি উল্টে যাচ্ছে, তার পিছনেও কিন্তু এই সন্ত্রাসবাদী কাজ। কয়েকদিন আগে রেল লাইনের ফিস প্লেট সরিয়ে এরা দুর্ঘটনা ঘটিয়েছে। প্রয়াগরাজের কাছে, অর্থাৎ পুরনো যে এলাহাবাদ, তার কাছে কয়েকদিন আগে রাতের অন্ধকারে রেল লাইনের ওপর গ্যাস ভর্তি এলপিজি সিলিন্ডার ফেলে রেখে দুর্ঘটনা এরাই ঘটিয়েছিল। পরে সেখান থেকে খোঁজ পেয়ে পুলিশ কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এরা যে শুধু রাম মন্দির ধ্বংস করতে চাইছে তা নয়, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীকে হত্যার প্ল্যানও করেছে এরা। বলা বাহুল্য, এই প্ল্যান ফাঁস হওয়ার ফলে বিহার, উত্তরপ্রদেশ দুই রাজ্যেই সরকার কড়া সতর্কতা জারি করেছে, অবলম্বন করেছে বিভিন্ন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। আর এর জন্য প্রমাদ গুনছে সাধারণ শান্তিপ্রিয় মুসলমানরা। কারণ যোগীর বুলডোজার শাস্তির কথা অজানা নয় কারোর। ভারতে তো নয়, ভারতের বাইরেও যোগীর বুলডোজার শাস্তি কিন্তু তার কথা প্রচারিত খুব ভালোভাবেই। বুলডোজারের ভয়ে মেয়েদের উদ্দেশ্যে কটূক্তি বা ইপটিজিং করা অনেকটাই বন্ধ হয়ে গেছে উত্তরপ্রদেশে। দুষ্কৃতীরা ঠান্ডা। আর উত্তরপ্রদেশকে দেখে এখন ভারতের অন্যান্য অনেক রাজ্য, সেই রাজ্যের মধ্যে যে শুধু বিজেপি শাসিত রাজ্য আছে তা নয়, অন্যদের শাসিত রাজ্যতেও কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই সন্ত্রাসীদের ঠান্ডা হতেও সময় লাগবে না। এখনকার মতো এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে একটি কথা বলার আছে। আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি গত কয়েকদিন আগে, সেখানে প্রচুর মানুষ আমাদের সমীক্ষায় সাড়া দিয়েছেন। আপনি যদি এখনো আমাদের তালিকা না পাঠিয়ে থাকেন তবে এখনই সেই তালিকা পাঠিয়ে দিন। এই আজকের এই আমাদের যে প্রতিবেদন, এই প্রতিবেদনের কমেন্ট সেকশনে পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন, তারপর আমাদের পাঠিয়ে দেবেন। মনে রাখবেন 5 জনের কম কিন্তু নয়, 5টা নাম আপনাদেরকে পাঠাতেই হবে। এবার বলি যে আমাদের কমেন্ট সেকশনও এটাতে পাঠাতে পারেন এবং সেই সঙ্গে পাঠাতে পারেন আমাদের যে
চ্যানেলের যে ইমেল আইডি, সেই ইমেল আইডি calcutta-dialogues@gmail.com এই ঠিকানায়। এই সঙ্গে সাবস্ক্রাইব করে দিন ক্যালকাটা ডায়ালগসের এই চ্যানেলটিকে। আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে থাকুন। এই বলে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ।